আজকে আমরা আমাদের লাস্ট টপিক, আজকে আমরা বেসিক ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। বেসিক ইন্টিগ্রেশন বললাম ইন দ্য সেন্স যে আমাদের ইন্টিগ্রেশনের বেসিক কনসেপশন আমাদের ফিজিক্সের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগে। ফিজিক্সের প্রায় সমস্ত চ্যাপ্টার ইন্টিগ্রেশন কম বেশি তোদের করতে হবে। আজকে সেই বেসিক ইন্টিগ্রেশন নিয়ে আমরা ওরা আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা ধরা যাক, আচ্ছা ইন্টিগ্রেশন ফার্স্ট অফ অল আই সে দ্যাট ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। আমরা সেটা এক্সপ্লেন করবো, তার আগে দেখি যে ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়। লেট আস সি হোয়াট অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মিন্স। লেট এ কার্ভ বি রিপ্রেজেন্টেড বাই y ইকুয়াল টু fx। ধরা যাক y ইকুয়াল টু fx এই সমীকরণ দিয়ে আমরা একটা লেখচিত্রকে বোঝালাম। হ্যাঁ, একটা কার্ভকে বোঝালাম, একটা বক্ররেখাকে বোঝালাম। লেট দ্য কার্ভ ইজ drawn like that. The x axis, it is our y axis. Let the curve is drawn like that. Let it is a curve. It is y equal to fx. So this curve is nothing but our said given equation y equals to fx. Now, I have been asked to find the area enclosed by the curve in between two given ordinates. ধরা যাক x অক্ষ বরাবর দুটো স্পেসিফিক পয়েন্টের মধ্যে এই লেখচিত্র যতটা ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে, এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ in between two specific values of x coordinates has to be calculated. As x equal to a point, x equal to I have been asked to find the area enclosed by the curve in between enclosed between x equal to a and x equal to b. The area enclosed by the curve with the x-axis by x equal to a and x equal to b. x equal to a আর x equal to b এর মধ্যে লেখচিত্র যে এরিয়াকে এনক্লোজ করেছে সেই এরিয়াকে আমাদের বার করতে হবে। তার মানে আমাদের বেসিক্যালি এই এরিয়াটা আমাদের একটু লক্ষ্য কর, এই এরিয়াটাকে আমাদের বার করতে হবে। ওকে, আমি এখানে সেই পোর্শন দিয়ে যে এরিয়াটাকে লিখেছি সেই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, x equal to y এর ভ্যালু সিমিলারলি x equal to b y এর ভ্যালু আমরা আগে দেখি ফাংশন অফ এই যে এরিয়াটাকে আমি একটা কাজ করছি, এই কাজটা খুব ক্লোজ টু পয়েন্ট নিলাম p আর q। let us take two very close points p and q on the graph y equal to fx, on the curve y equal to fx। y equal to fx এই কার্ভের উপরে p আর q খুব ক্লোজ দুটো পয়েন্ট নিলাম। p আর q খুব ক্লোজ পয়েন্ট দেন, তাহলে p আর q যদি খুব ক্লোজ হয়, if the points p and q are taken to be very close, then the line in the curve pq or the curve in between the two points p and q can be approximated to a straight line. যদি p আর q খুব কাছাকাছি হয় তাহলে এই দুটোকে আমরা একটা স্ট্রেট লাইন ভাবতে পারি। তোরা একটা সাধারণ বিষয় ভেবে দেখ যে আমাদের পৃথিবীর যে সারফেস এটা স্ফেরিক্যাল তো, কিন্তু ইট ইজ এ হিউজ স্পিয়ার। এটার ইকুয়েটোরিয়াল রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি 6400 কিলোমিটার। তা এই যে হিউজ স্পিয়ার, এই হিউজ স্পিয়ারে আমরা সারফেসের উপর যখন কোনো একটা স্ট্রেট লাইনকে আঁকছি, আমরা একটা লাইনকে আঁকছি, অ্যাকচুয়ালি অল দ্য লাইনস আর কার্ভ লাইনস, কিন্তু বাট ইট অ্যাপিয়ার্স টু বি স্ট্রেট টু আস। তাহলে সারফেসের উপরে আমরা যখন দুটো পয়েন্টকে জয়েন করছি, আমরা যখন কোনো স্ট্রেট লাইন ড্র করছি, অ্যাকচুয়ালি তো আমরা স্ট্রেট লাইন আঁকতে পারি না একটা কার্ভ সারফেসের উপরে, বাট দে অ্যাপিয়ার্স টু বি স্ট্রেট লাইন বিকজ অফ দ্যাট টাইপ অফ কম্পারিজন অফ দ্য কার্ভেচার্স। এই যে বক্রতার যে তুলনা, সেখান থেকেই স্ট্রেট লাইন কনসেপ্টটা আসে। তাহলে পি আর কিউ দুটো পয়েন্ট কনসিডার করা হবে। আমরা ধরে নিচ্ছি যে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইকুয়াল টু এক্স আর কি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইকুয়াল টু এক্স, কি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স। দ্যাট ইজ এই যে গ্যাপটা, এই স্মল গ্যাপ, ইট ইজ ডেল এক্স। ঠিক আছে, তাহলে আমি let us draw perpendicular, it is S, it is T. So the area enclosed by the section of the small curve which is PQ with the x-axis, it is nothing but the area of the triangle PQA plus the area of the rectangle PMTS. তাহলে PQA অংশটা x অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে, the area bounded by the small portion of the curve PQ with x-axis, the area bounded by the small portion of the curve PQ with the x-axis, it is nothing but the area of the section PQTS. It can be taken approximately trapezoid, or it can be shown to be addition of two areas. One is the rectangle PQA, another is the rectangle PMTS. So I am writing, so it is value, it is fx, and this value of y will be f of x plus x. So area under PQ, area under PQ, I am writing in short, that is area of the triangle PQM plus area of the rectangle PMTS, area of the rectangle PMTS, that is half into base. What is base? Base is delta x into this height, and what is this height?
minus fx plus area of the rectangle. Area of the rectangle. Now area of the rectangle will become fx into fx. And you all know from our previous discussion that f of x plus del x minus fx is nothing but del of fx. Change of function is del of fx plus fx into fx. Clear up to this? Now, so the area under PQ is the sum of these two terms. You just observe the two terms that it is a term of second order of smallness because it is a term which represents the product of two small quantities. But in this case of this term, the second term, only one small quantity is involved. So this term is small in comparison to this term. This term, I am again repeating you, this term is small in comparison with that term. এই টার্মের মধ্যে তো দেখ দুটো স্মল কোয়ান্টিটি আছে। এই টার্মটা হচ্ছে প্রোডাক্ট অফ টু স্মল কোয়ান্টিটিস আর এই টার্মে একটা স্মল কোয়ান্টিটি আছে। So this term can be neglected in comparison with that term. Okay. So the area under PQ can be written as approximately fx into x. Now the entire shaded region, এই যে পুরো যে shaded regionটা, entire shaded region can be shown to be sum of larger number of this type of strips. Now the entire area shown by the shaded region in the figure, which is between x equal to a and x equal to b, can be shown to be sum of this type of strips. Infinite number of this type of strips like PQS. Area fx into x. তাই এই যে আমাদের শেডেড রিজিয়ন যেটা আছে সেটাকে আমরা এরকম অনেকগুলো এরকম স্ট্রিপ P2TS টাইপের অনেকগুলো স্ট্রিপের সাম বলে ভাবতে পারি এবং প্রত্যেকটা স্ট্রিপের এরিয়া ইজ সিমিলার টু fx into x. So what is the total area enclosed? And I just getting the book. So what is the total area under the sheet curve? Delta x1, delta x2, in this way it will be. Okay. Now I have to add this type of sums from x equal to x equal to b, and in the limit delta x tending to 0, this is approximate difference. In the limit delta x tending to 0, approximate difference integration into b fx dx. Integration into b fx dx. So the area enclosed by the curve y equal to fx in which x equal to a and x equal to b is nothing but integration a to b fx dx. Integration a to b fx dx. Okay. Now, as for example, or application of this perception, let us try a simple example. Let I have been asked to find the area. I have been asked to find the area enclosed by the straight line y equal to 2x plus 3 in between x equal to 2 and x equal to 4. I am going to find the area enclosed by the straight line. Enclosed by the straight line in between x equal to 2 and straight line say y equals to 2x plus 3. Y equal to x plus 3 in between equal to x equal to 4. Let me out. Find the area enclosed by the straight line y equal to 2x plus 3 in between x equal to 2 and x equal to 4. ঠিক আছে? তাই ফার্স্ট আমাদের এখানে করতে হবে y equal to x plus 3 এই টাইপটা করতে হবে। আমরা একটু বেসিক ম্যাথমেটিক্স এর আলোচনা করে বুঝতেই পারছিস y is comparable to the equation y equal to nx plus c, where n stands for 2 and c stands for 3. So this is a straight line with positive slope and positive intercept on y axis. This is a straight line with positive slope and positive intercept on y axis. এই যে এটা একটা straight line represent করছে তার slope বা গতি হচ্ছে ধনাত্মক, কারণ n equal to 2, that is tan theta equal to 2 or theta equal to tan inverse 2, that is the angle made by the straight line with positive x axis. And intercept, there is an intercept of the straight line on the positive y axis of magnitude 3. So the straight line should look like that. Okay, so it is our y equal to x plus 3. Straight line y equal to x plus 3. And obviously the it is our 0, and obviously coordinate of this point it will be 0, 3. I will have to find the area. So the length of this intersect of the straight line on y axis, it is definitely 6. Now I have to find out the area enclosed by the straight line between x equal to 2 and x equal to 4. X equal to 2 and x equal to 4. So it is our x equal to 2 and it is
or x equal to 4. X equal to 2 and x equal to 4. Okay. Now, so from our previous discussion, the area will be integration 2 to 4 y dx. Integration 2 to 4 y dx. That is, I want to mean that area. Integration 2 to 4 y dx. That is y. That is 2x plus 3. 2x plus 3 dx. And you all know from basic integration formulas. I am going to write the formulas just after 2 minutes. That is 2 integration 2 to 4 x dx plus 3 integration 2 to 4 dx. 2 is known as the lower limit of the integral and 4 is known as the upper limit of the integral. 2 is known as the lower limit of the integral and 4 is known as the upper limit of the integral. So I can evaluate the integral. It will give you the area. That is 2 x square by 2. Integration x dx means x square by 2. You know the basic formulas. And integration dx is nothing but x. Upper limit will be 4, lower limit will be 2. That is, it will be 4 square minus 2 square. 2 to cancel. And 3 into 4 minus 2. 16 minus 4. 3 into 2. 12 plus 6 is 18 units. 18 square units. Okay. So it will be of 18 square units. Now, before proceeding further, let us first evaluate some basic integrals, and then we shall again come back to the basic problems relating integral of most important topic in application of physics. You all know, let fx, y equal to fx equal to sin x. Y equal to fx equal to sin x. You all know ddx of sin x, that is cos x. ddx of sin x equal to cos x. From the concept of differentiation, from the first principle of differentiation, it is easy, it can be easily shown that ddx of sin x equal to cos x. Now, d of sin x, it is nothing but cos x dx. So, integral d of sin x, integral cos x dx. That is integral cos x dx. It is equals to sin x plus the constant of integration will come into play. Integral d of sin x. D of sin x is nothing but sin x. Because it is a common concept that if a particular length x is divided into many parts like each say dx, then if you add the sum, if you add the dx, 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 if you want adding values of dx taken along x axis, then ultimately you will get the index. That is integration over dx. Integration means summation. Integration dx equal to x. So integration d of sin x equal to nothing but sin x. And a constant of integration for indefinite integral will come into play. A constant of integration for indefinite integral will come into play. So our general formula will be integration cos nx dx, where n is not equal to 0. A may be positive, may be negative, may be fraction, etc. But n is not equal to 0. Sin mx by n plus c. You can verify. That is, you will get the reverse way, which implies ddx of 1 by n sin mx plus c will definitely give you cos mx. You can all verify that. Because integration is the reverse process of differentiation. Okay. Because integration is the reverse process of differentiation. Now, similarly, if you are given say ddx of cos mx, why is not equal to 0? ddx of cos mx, you will get minus n sin mx. That is, I can write ddx of 1 upon m cos mx, because m is a constant, I can write that it is minus sin mx, or d of 1 upon m cos mx equals to, the negative sign is here, equals to sin mx dx. That is integration, it will give you, that is integration sin mx dx is minus 1 upon m cos mx plus c. This is that. This is also another familiar result, that integration sin mx dx equal to minus 1 upon m cos mx plus c. C is the constant of integration. Okay, after this I will come back after some moments.